গদ্য পদ্য ও কিছু স্মৃতি। এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম আমার কানাডা ভ্রমণের প্রাক্কালে। আমার বয়স যখন ৮০-র কাছাকাছি, কিন্তু দুর্ভাগ্যবশত কানাডা পৌঁছানোর অব্যবহিত পরে ভারতীয় ফোন নাম্বার দেওয়ার জন্য চ্যানেলটা চালু করা যায়নি। ১ বছর বাদে কলকাতায় এসে এটাকে অ্যাক্টিভেট করতে পেরেছি। ইতিমধ্যে আমার বয়স ১ বছর বেড়ে গেছে, তবুও মস্তিষ্কে চাষবাস করার জন্য এটাকে আমি অ্যাক্টিভ রেখেছি। বয়স্ক মানুষদের সাম্প্রতিক বিস্মৃতি রোগের প্রাদুর্ভাবের মধ্যে তাই এই চ্যানেলে কিছু লেখার এবং পড়ার চেষ্টা করে চলেছি। এই ৮১ বছরের কাছাকাছি এসে, মহাপ্রস্থানের দোরগোড়ায় এসে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার এবং কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী অনুষ্ঠান গত বছরই সমাপ্ত হয়েছে। কিন্তু আমার এই উপলক্ষে লেখাটা ইউটিউব আপলোড করতে দেয়নি ওই একটাই কারণে, আমার ফোন নাম্বার ভেরিফাই না হওয়ার জন্যে। তাই আজ সাহিত্যিকের ২০০ বছর পূর্তি হয়ে যাওয়ার পর লেখাটা তারই জন্মদিনে ১৯২৫ সালে ইউটিউবে আপলোড করছি। এই দেরির জন্য আশা করি আপনারা আমাকে মার্জনা করবেন। আমাদের মতো সাধারণ মানুষ চলে নিজেদের অভ্যস্ত পথে, কিন্তু প্রতিভাবান ব্যক্তিরা চলেন অসঙ্গতি এবং বিষময়তার পথ দিয়ে। সেই জন্যে প্রতিভাশালী মানুষজনকে সবসময় বহিমিয়ান বলেই মনে হয়। অনেকটা বিসদৃশ্য, উদ্ভট, অনেকটা হাস্যকর, অনেকটাই বেমানান সমাজে, বিশেষ করে পরিশীলিত সমাজে। মধুসূদন যদি বেলগাছিয়া নাট্যশালার সংস্পর্শে না আসতেন, তাহলে হয়তো তিনি নাট্য রচনায় ব্রতী হতেন না। মধুসূদন তার অতি প্রিয় বন্ধু গৌরদাস বসাককে লেখা পত্রে বলেছিলেন, হোয়াট এ পিটি দি রাজাজ বলতে পাইকপাড়ার রাজাদের কথা বলতে চেয়েছেন, শুড হ্যাভ বিন স্পেন্ট সাচ এ লট অফ মানি অন সাচ এ মিজারেবল প্লে। এই নাটকটা বলতে রত্নাবলী কথাই বলেছেন। আই উইশ আই হ্যাড নোন অফ ইট বিফোর, অ্যাজ আই কুড হ্যাভ গিভেন ইউ এ পিস ওয়ার্দি অফ ইউর থিয়েটার। নাট্যজগতে মধুসূদন আসার আগে মোটামুটি সংস্কৃত নাট্যরীতি তখনকার নাট্যকারদের আদর্শ ছিল। মধুসূদনের সময় রামনারায়ণ এবং তার সমসাময়িক নাট্যকারদের সংস্কৃত নাট্যরীতির প্রতি বিশেষ নির্ভরতা ছিল, আর মধুসূদনের ছিল পাশ্চাত্য নির্ভর নাট্যরীতির প্রতি অনুরাগ। তিনি ছিলেন বাংলা সাহিত্যে নবনাট্য আন্দোলনের পুরোধা। শেক্সপিয়ারের মতোই তিনি তাঁর শর্মিষ্ঠা নাটককে 5টা অংশে বিভক্ত করেছিলেন। শেক্সপিয়ার তার নাটকে ফ্রেড পিরামিড ড্রামাটিক স্ট্রাকচার মেনে লিখেছিলেন। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে এই পদ্ধতির কথাই লিখেছেন। এই 5টি অংশ হলো এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন অ্যান্ড ডিনাউন্সমেন্ট। বিদেশি রীতি মেনে মধুসূদন এইভাবে সৃষ্টি করলেন বাংলা সাহিত্যের প্রথম মঞ্চ সফল পূর্ণাঙ্গ পাশ্চাত্য প্রভাবিত নাটক। 1858 সালে এই নাটকটা লেখা হলেও 1859 সালে এটা মঞ্চস্থ হয়েছিল। মধুসূদন সংস্কৃত রীতি মেনে লেখা নাটকগুলিকে কুনাট্য আখ্যা দিলেও সংস্কৃত নাটকগুলি ছিল অত্যন্ত সুখ্যাত এবং উচ্চমানের। যদিও শর্মিষ্ঠা নাটকের প্রস্তাবনায় মধুসূদন লিখেছিলেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। তবুও শর্মিষ্ঠা নাটক পুরোপুরি সংস্কৃত নাটকের প্রভাব বর্জিত ছিল না। আবার মধুসূদনের শর্মিষ্ঠা মহাভারতের শর্মিষ্ঠা চরিত্র, যা কিনা মিথ্যা ভাষণের দোষে কালিমালিপ্ত ছিল, তার বিপরীতমুখী ভাবধারায় অঙ্কিত করা হয়েছিল।
শর্মিষ্ঠা নাটকটি ছিল মহাভারতের আদি পর্বে লিখিত দেবযানী শর্মিষ্ঠা এবং যযাতির আখ্যান নিয়ে। শর্মিষ্ঠা নাটকে বিদূষকের চরিত্র শেক্সপিয়ারের অনুকরণে মধুসূদন চিত্রিত করেছিলেন। শেক্সপিয়ারের মতোই সমস্ত দুঃখ আঘাতকে জয় করে মধুসূদন তার নাটকে হাস্য এবং করুণ রসের ধারা পাশাপাশি প্রভাবিত করিয়েছেন। এবার প্রহসনের কথা আসা যাক। বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করেন আমাদের এই প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত। পাশ্চাত্য নাটকগুলোর মাঝখানে অথবা শেষে প্রহসন অভিনীত হতো। 1859 সালে পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মধুসূদনকে একটা চিঠি লিখেছিলেন। I am thinking of some domestic farces to follow immediately after the first representation of Shormishta, before it repeated, just show the public that we can act the sublime and ridiculous both at the same time and with the same actors. এরই ফলশ্রুতিতে মধুসূদনের কলমে লেখা হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম প্রহসন বুড়ো শালিকের ঘাড়ের রো। প্রহসন রচনায় মাইকেল মধুসূদন ফরাসি নাটকের ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। আরও একটি প্রহসন তিনি লিখেছিলেন, একেই কি বলে সভ্যতা, ক্যাপশনে। মজা হচ্ছে প্রথমটা ছিল মধুসূদনের সময়ের বুড়োদের ব্যঙ্গ করে, আর দ্বিতীয়টা ছিল তখনকার দিনের ইয়ং বেঙ্গল যুবাদের ব্যঙ্গ করে। মধুসূদনের সর্বাপেক্ষা প্রিয় চরিত্র মেঘনাদ ইলিয়াডের সর্বশ্রেষ্ঠ চরিত্র হেক্টরের আদর্শে অঙ্কিত হয়েছে। হোমার অ্যাকিলিসকে তার কাব্যের নায়ক এবং সর্বপ্রধান বীর হিসেবে চিত্রিত করলেও ইলিয়াড পড়ার পর অ্যাকিলিসকে নৃশংস দানব ছাড়া আর কিছুই মনে হয় না। মধুসূদন হেক্টরকে ইলিয়াডের প্রকৃত নায়ক রূপে গ্রহণ করেছিলেন। সেই জন্যে ইলিয়াডে যে ভাবানুবাদ তিনি রচনা করতে আরম্ভ করেছিলেন তার নাম দিয়েছিলেন হেক্টর বধ কাব্য। এই কাব্যের উপক্রমণিকাকে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে মহাবীর হেক্টর হলেন ট্রয় স্বরূপ লঙ্কার মেঘনাদ। মিল্টনও নিজের অজ্ঞাতসারে শয়তানের ওপরই সহানুভূতি দেখিয়েছেন। মধুসূদন তার বজঙ্গনা কাব্যে মহাকাব্যের প্রশস্ত পথে হাঁটেননি, বরং গীতিকাব্যের ধারায় তিনি অনুসরণ করেছেন। মধুসূদন বজঙ্গনার কবিতাগুলিকে ওড বলে অভিহিত করেছেন। মধুসূদনের কাব্য প্রতিভার চূড়ান্ত সিদ্ধি ঘটেছিল বীরঙ্গনা কাব্যে। ভাষা, ছন্দ ও অলঙ্কার প্রয়োগে কবি সবচেয়ে বেশি নৈপুণ্য দেখিয়েছেন এই কাব্যে। বীরঙ্গনার মধ্যে মধুসূদন নারী চরিত্রের অন্তরের যে শক্তি তাকেই প্রতিভাত করেছেন। যদিও কাব্য নয়, মধুসূদনের শেষ নাটক মায়াকানন যেন এক করুণ কাব্যের প্রতিচ্ছবি। মধুসূদন মায়াকানন যখন রচনা করেন তখন তার জীবনদীপ প্রায় নিভু নিভু। এই নাটকে কোনো অংশেই তাঁর কলমের নাটকাচিত দৃঢ়তার চিহ্নমাত্র পাওয়া যায় না। মায়াকাননে তিনি যেন বাস্তবকে পেছনে ফেলে অলৌকিক জগতের দিকে ধাবমান। হতাশা পীড়িত বিশ্বময় জীবন যন্ত্রণা থেকে সর্বদুঃখ হর মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করার বাসনা পরিস্ফুট হয়েছে তার কলমে। অজয় এবং ইন্দুমতির মৃত্যুর মধ্য দিয়ে মধুসূদন অনন্ত প্রেমকে স্বর্গীয় মহিমা প্রদান করেছেন। মায়াকাননে অনন্ত প্রেমের অনন্ত বিরহই ব্যাকুলভাবে কেঁদে চলেছে। অজয় এবং ইন্দুমতির মৃত্যুর মধ্যে দিয়ে অনন্ত প্রেমের ডোরে আবদ্ধ হয়ে মায়াকানন এর আদি মধ্য অন্তরে
শুধু বিষাদের অবিচ্ছিন্ন প্রবাহ। মানুষের অকৃত্রিম প্রণয়ের ওপরে দৈব্য শক্তির অকারণ অভিসম্পাত নরনারী সুখ শান্তি নষ্ট করার জন্য শুভ ও অশুভ শক্তির সম্মিলিত যেন আয়োজন। অজয় এবং ইন্দুমতি যেন মানস সরোবরের চক্রবাকি সতৃষ্ণ নয়নে পরস্পরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মিলনের দুস্তর বাধা। তবুও তাদের প্রেমের বৈজয়ন্তী চির উড্ডীন হয়ে রইল। একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন যে এই লেখাটা লিখতে গিয়ে আমি ফ্রিলি নেট কনসাল্ট করেছি এবং যা কিছু এখানে লেখা হয়েছে তার মধ্যে অনেকটাই অন্যের থেকে লেখা, কিন্তু এতখানি অন্যের থেকে লেখা যে তাকে পুরোপুরি স্বীকার করতে গেলে আরও অনেক কিছু লিখতে হয়। তবে এটা ঠিক যে নেট আসার ফলে একটা ট্রেজার আমাদের কাছে খুলে গেছে। বলা যেতে পারে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের মতোই গুগল আমাদের সেই সাহায্য করছে, তাই লিখতে পেরেছি।